সুপ্রিয় দর্শক, বঙ্গকথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা সংগতির কথা বলে, অসংগতির কথা বলে, বাংলাদেশের আপামর মানুষের কথা বলে, তৃণমূলের কথা বলে। তাই আমাদের কথাটি জানতে এবং আপনার কথাটি জানাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি শুরুতেই বললাম বঙ্গকথা সংগতির কথা বলে, অসংগতির কথা বলে। এক ভীষণই অসংগতির বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য লাইভে এসেছি। আমার খুব অসুবিধা হচ্ছে আসলে এ কথা বলতে। আ তারপরেও তো কথা বলতে হবে, যেহেতু আসলে বঙ্গকথা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা মানুষের কথা তুলে ধরবো। শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য একটা মানুষের উপরে আ এ ধরনের আসলে অমানবিক নির্যাতন হতে পারে। একটি সংঘবদ্ধভাবে একটি মানুষকে শারীরিক অত্যাচার, নির্যাতন এবং আমার কথাটি মুখে বলতে আসলে বাধছে, সেটা হচ্ছে যে একটা মানুষকে বলাৎকার করা হতে পারে বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্যে। এটা আমার জীবদ্দশায় আমি আ এটা ১ম বারের মতন শুনেছি এবং আমি আসলে যাই হোক, যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে আমাদের সেই ভাই আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। তিনি নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক। সেটা উনি নাম প্রকাশে কেন অনিচ্ছুক বিষয়, সেগুলো সবকিছুই আসলে তার কাছ থেকে আমরা শুনবো এবং জানবো। এবং আমরা আসলে যারা জনগণ, যারা সাধারণ মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভটি দেখছেন, আমরা আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যাবো আজকে লাইভ শেষে। আপনারা বিচার করবেন। আপনারা এটা যাচাই করবেন। আম ভাই, যেহেতু আমি আপনাকে নাম ধরে ডাকতে পারছি না, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার ১ম যে বিষয়টি জানবার আছে ভাই, সেটা হচ্ছে যে ৫ অগস্ট পরবর্তী আপনার উপরে ১ম কবে, কখন, কিভাবে আক্রমণ হয় যদি আপনি আমাদেরকে একটু বলতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সবাই আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন এবং অশেষ ধন্যবাদ আমি আমার আপনাকে জানাই। কারণ আমি একজন নির্যাতিত ব্যক্তি, খুবই কষ্টদায়ক জীবনযাপন করছি এখন। খুব কষ্ট নিয়ে জীবনযাপন করছি। উনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে আমার সে আকুতির কথা আমি আজকে শেয়ার করতে চাই। আন্দোলন চলাকালীন আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল বদ্দাহাট এরিয়ায়। আমি আমি চট্টগ্রামের একজন মানুষ। আমার ব্যবসা প্রতিষ্ঠান বদ্দাহাট, চট্টগ্রাম শহরের বদ্দাহাট এরিয়া ছিলেন। আন্দোলনকালীন থাকার অবস্থায় আমাকে বিভিন্নভাবে তারা মানে আক্রমণ করার চেষ্টা করেছিল। এমনকি সময় গেছে আমার বেশ কয়েকটা দিন, মানে আন্দোলন যত বৃদ্ধি পাচ্ছিল তখন আমার দোকান বন্ধ রাখা হতো। কারণ আমার উপরে বেশিরভাগ আক্রমণ করার চেষ্টা করা হতো। সেজন্য আমি দোকান বন্ধ রাখতাম। তারপর যা কিছু ঘটেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন। এরপরে আমি আমার সাথে প্রথম ঘটনাটা ঘটে আহ, পহেলা নভেম্বর আমি যখন দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার পথে আহ, ঠিক রাত 12:30টার সময় আমি দোকান বন্ধ করি। আমি দোকানের শাটার যখন টান টান দিই তখন কারেন্ট চলে যায়। আমি বদ্দাহাট পুলিশ বক্সের পিছনে রাস্তা দিয়ে আমার বাসায় যাচ্ছিলাম। আমার বাসা বদ্দাহাট পেছনে, বদ্দাহাট পুলিশ বক্সের খুব কাছাকাছি পিছনে। আমি বাসায় যখন যাচ্ছিলাম বদ্দাহাট পুলিশ বক্সের পিছনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে একটা হাইস দাঁড়ানো ছিল কালো, কোনো প্লেট ছিল না, নাম্বার প্লেট ছিল না। ওখানে 6 জন ব্যক্তি ছিলেন। আহ, সবারই গায়ে এই মানে ড্রেস ছিল, কাবির ড্রেস, এবং সবারই গায়ে মুখে বিভিন্ন রকমের মাস্ক ছিল। মাস্কটা এমন না যে স্বাভাবিক মাস্ক পরে, স্বাভাবিক মাস্ক না, এটা পশু পাখির মাস্ক। অনেকের মুখে টাইগারের, অনেকের মুখে বিভিন্ন রকমের, একটা হনুমানের বিভিন্ন রকমের মাস্ক গুলা পরে আছে গলা পর্যন্ত, তাদের কোনো কিছুই দেখা যাচ্ছে না এবং কথাগুলা কিন্তু অত বেশি অস্পষ্ট আসতেছিল না। আমি যখন যাচ্ছিলাম হেঁটে, আমি একা ছিলাম, আমি যখন যাচ্ছিলাম হেঁটে তখন আমাকে প্রথমে তাদের গাড়ির যে সামনের দরজা আছে দরজা দিয়ে আমাকে ধাক্কা দেয়, আমি পড়ে যাই। আমার মোবাইলটাও মানে
দূরে গিয়ে ডাস্টবিন একটা পাশে একটা ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনের ওখানে পড়ে যাই, পরে বন্ধ হয়ে যায় আমার মোবাইলটা। এবং ওরা আমাকে ওখান থেকে মানে গালিগালাজ করতেছে। আমি উঠে বললাম, আমি তো একজন মানুষ, আপনাদের তো দেখা উচিত, আপনারা এমন করছেন কেন? আপনার তো আমার মনে হচ্ছে আপনারা যেভাবে বিহেভিয়ার করছেন আমার সাথে, আমার মনে হচ্ছে আপনারা জেনে শুনে আমাকে মনে হয় ধাক্কা দিলেন। এটা বলার পরেই তারা আমার উপরে খুব প্রচন্ড রেগে যায় এবং আমাকে মারতে শুরু করে, মানে হাত দিয়ে মারতে শুরু করে তখন আমি চিৎকার করি। আমাকে সবাই তো ভালোভাবে চিনে ওখানে, এবং আমি চিৎকার করাতে অনেক মানে ড্রাইভার, অনেক ভ্যান চালক যারা তরকারি বিক্রি করছিলেন বা যারা ফল বিক্রি করছিলেন, তারাও আসতে চেয়েছিল, বাট ওনারা হঠাৎ করে উম, মানে পকেট থেকে অস্ত্র বের করে উপর দিকে রাখে এক রাউন্ড গুলি করে বর্ষণ করে। তখন তারা ভয়ে আর কেউ আমার গায়ের পাশে আসেনি, এবং আমাকে অনেক জোর জবরদস্তি করে যে গাড়িতে তোলার জন্য চেষ্টা করে। আমাকে গাড়িতে তুলতে পারেনি। তুলতে না পেরে আমার পকেটে আমি আমি আমার দোকানের মোবাইল অ্যাক্সেসরিজ এর দোকান ছিল, মোবাইলের দোকান ছিল, এবং আমার দোকানের বিকাশ, নগদ, রকেট এই ধরনের ইয়াগুলার ছিল, ব্যবসা ছিল। এবং সেদিন আমার অনেকগুলো টাকা নগদ হয়ে যায়, মানে ক্যাশ হয়ে যায়। আমার পকেটে ক্যাশ টাকা ছিল 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা আমার পকেটে ছিল। আমার টাকাগুলো তারা আমার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে তখন একজনে বলে যে এবার টান দিয়ে ফেলে দাও। টান দিয়ে ফেলে দাও বলতে উনি বোঝাতে চেয়েছিল আমাকে ছুরি দিয়ে আঘাত করে, মানে পেটের উপর আঘাত করে আমাকে নালায় ফেলে দিতে বলেছিল। উনি আমাকে নালায় ফেলতে পারেনি। মানে আরেকজন বলতেছে না, উনি আহ, আহ, উনি তো এখানে ব্যবসা করেন, উনি তো এখানে থাকবেন, ওনাকে আরো অনেকগুলা সময় পাওয়া যাবে। তখন বলে আমাকে মারধর করে, এবং মারধর করতে করতে আমি এক পর্যায়ে ওদের কাছ থেকে ছিঁড়ে পালাই চলে যাই আমার বাসায়। বাসায় চলে গিয়ে আমি টানা 3 দিন দোকান বন্ধ রাখি নিস্তব্ধ ভাবে। আমি খুব আতঙ্কিত হয়ে গেছি। আমি বলি যে আমার উপর এটা কি হলো, এটা কেন হলো? তারপর আমি অনেক আহ মানে নীরবে নিস্তব্ধে আমি আমি এটা আমার পরিবারকে জানাতে পারিনি, কারণ আমার পরিবারে অনেক রোগী ছিলেন। আমার মা অসুস্থ ছিলেন, এবং আমার বাবা অসুস্থ ছিলেন। আমার মা একজন 2বার স্ট্রোক করেছে, আমার মা 2বার স্ট্রোক করেছে। ডাক্তার বলেছে মা যদি আরেকবার স্ট্রোক করে আমার মাকে বাঁচাতে পারবো না। তখন আমি আমার মা এবং আমার পরিবার কাউকে আমি এই বিষয়টা জানাতে পারিনি ভয়ে, আমার মায়ের অসুস্থতার কারণে। আমি ঠান্ডা মেজাজে মানে ভাবতে থাকলাম যে কাউকে চিনি কিনা, তাদের ভয়েস তো আমি অনেক শুনেছি, কাউকে চিনতে পারি কিনা, কিন্তু কাউকে চিনতে পারিনি আমি আসলে তাদের ভয়েস গুলা। তারপর আমি 4 তারিখ দোকান খুলেছি, 5 তারিখ আবার দোকান খুলেছে, 5 তারিখ আবার আমি দোকান বন্ধ করে যেতে আমাকে তারা তুলে নিয়ে যায়। আবার জোর করে আমাকে তুলে নিয়ে যায়। এবং তারা তুলে নিয়ে কোথায় নিয়ে গেছে, আমার মুখে কালো একটা কাপড় ছিল, মানে আমার গলা পর্যন্ত। কোথায় নিয়ে গেছে আমি টোটালি জানি না আসলে। আমাকে নিয়ে যাওয়ার পর ওখানে আমার সাথে যা হয়েছে এটা আমি কিভাবে বলবো, এটা কিভাবে এক্সপ্লেইন করবো আমি বুঝতে পারছি না আসলে। তারা আমাকে বিভিন্ন ভাবে টর্চার করে। এই 6 জন ছিল ওরা, একজন বৃদ্ধ মানুষ ছিল। এই মানুষটার বয়স হয়তো 50 আপ হবে, 50-এর আপ হবে, এটা আপনি 50-55 হবে কিভাবে মেবি। বুঝলেন? যেহেতু আপনার তো চোখ মুখ বন্ধ করা ছিল, আপনি কিভাবে বুঝলেন যে তার বয়স আসলে 50 আপ হতে তার পারে? বয়স শুনে বোঝা যাচ্ছে, তার বয়স, তার কথা বলার ধরন শুনে বোঝা যাচ্ছে সে বয়স্ক হবে, এটাই। এবং আমাকে টানা 2 দিন আর একটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি যে দ্বিতীয়বার আপনাকে তুললো কোথা থেকে, যখন দ্বিতীয়বার ধরে নিয়ে গেল? সেম জায়গায় থেকে, সেম ওই জায়গা থেকে আমাকে তুলছে, যেটা আমি আমার বাসায় যাওয়ার যে পথটা আছে পথ থেকে তুলে নিয়ে গেছে আমাকে। আপনার সাথে প্রথমবার এরকম একটা ঘটনা ঘটার পরে আপনি তার মানে কোনো সাবধানতা অবলম্বন করেননি, এরকম কোনো কিছু কি? সাবধানতা তো আমি অবলম্বন করেছি, সেটা ঠিক আছে, বাট আমি প্রথমবার যে ধাক্কাটা খেয়েছি 12:30টার সময় দোকান বন্ধ করার যে ধাক্কাটা আমি খেয়েছি, সেটা থেকে আমি আর একটু আর্লি টাইমে আসছি, কারণ ওখানে রাত 2টা পর্যন্ত মানে অনেক মানুষ থাকে এই বদ্দাহাটে মোড়ে। মানুষের বেচা কেনার অবস্থা থাকে, ভালো অবস্থায় থাকে আর কি, এই অবস্থায়। তো আমি আমি আর একটু টাইম কমিয়ে আসছি। আমি তখন 11:30টার সময় যাচ্ছিলাম ওই টাইমটাতে।
কারণ ওই হুম। টাইমে তো মানুষ অ্যাভেলেবেল মানুষ থাকে, মানুষ বাজার মানে চাকরি থেকে আসে তখন বাজার নিয়ে যাওয়ার জন্য আসে আর কি। তখন ওই টাইমটাতে আমি হুম। থাকি। টাইমটাতে আমি দ্রুত টাইমে আর্লিতে মানে একটু আর্লিতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি, দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার চেষ্টা করেছিলাম। এবং আমি আমার 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 সাথে থাকা আমার ভাগিনা ছিল, আমার কয়েকজন বন্ধু ছিল, আমরা আমরা ব্যাচেলর থাকতাম। আমার বন্ধুরা বলছিল তুই আর্লিতে একটু চলে আসলে হয়তো তোর জন্য টাকা পাবি তারা, কারণ যা হচ্ছে ওরা যদি এই কথাটা যদি বলে তাহলে তো নিশ্চয়ই ওরা তাহলে আবার ঘটনা করতে পারে তোর উপরে। আমি তারপর আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে দুদিন বন্ধ রাখে তারা, বন্দি করে রাখার পর মানে আমাকে এসে মাঝে মধ্যে এসে বিভিন্ন রকম কথাবার্তা বলে, খারাপ ভাষায় গালিগালাজ করে, এবং বলে যে তুই টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। আমি বলি, টাকা করতে গেল আমার টাকা যা ছিল সেটা তোমরা কেড়ে নিয়েছো। হুম। তারপরও ওরা আমাকে ছাড়েনি। হঠাৎ করে দেখি ওই ওই মানুষটা আসে, বৃদ্ধ মানুষটা আসে, আমি তাকে বলছিলাম হুম। বয়স্ক লোকটাই আসে একদিন। সেও আমাকে ঢালে অনেক থাপ্পড় টাপ্পড় দেওয়ার পরে বলে যে টাকা আনতে বলতেছি, আজকে 2 দিন হয়ে গেল। আমি বলি যে টাকা আমি কোত্থেকে দিব, আমার টাকা যা ছিল সব সব তো কেড়ে নেওয়া হয়েছে, আমি কথা বলতে পারছি না, আমাকে একটু পানি খেতে দাও। আমাকে তো তোমরা কিছু খেতে দিচ্ছ না, আমাকে মশার খামড়ের মধ্যে রাখা হয়েছে, আমাকে কিছু খেতে দিচ্ছিল না। তারপর আমি বলি যে আমাকে একটু পানি দাও, আমি তৃষ্ণায় ভীষণ ইয়ের আপনার মধ্যে আছি, সাউন্ডে খুবই কাতরাচ্ছি আর কি। সমস্যা হচ্ছে, আমরা আমরা শুনতে পাচ্ছি না ভালোভাবে। আপনার বোধহয় হেডফোন বা কিছু একটা, সেটা বোধহয় কানেকশনটা একটু মুভ করায় আসলে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলুন, এখন বলুন, আমরা শুনি। 2 দিন আমাকে বন্দি রাখার পর আমি হুম। তৃষ্ণায় খুব কাতরাচ্ছিলাম, আমার খিদায় আমি ভীষণ হাংরি ছিলাম, আমার ক্ষুধার্ত হুম। আমি সহ্য করতে পারছিলাম না ওই টাইমটাতে। সেই বৃদ্ধ মানুষটা আসে, আসার পর হুম। উনি আমাকে থাপ্পড় মারার পরে উনি আমাকে বলে তুমি টাকা এনে দাও, তুমি 10 লাখ টাকা এনে দাও, 5 লাখ টাকা এনে দাও, এরকম এরকম অনেকগুলো অঙ্কে মানে আমাকে বলে আমি আমি এনে দেওয়ার জন্য। আমি বলি আমি কোত্থেকে এনে দেবো, আমার টাকা যা ছিল সবটা কেড়ে নেওয়া হয়েছে, আমি কোত্থেকে টাকা এনে দেবো। বলে যে কোত্থেকে এনে দেবে আমরা জানি না, টাকা দাও, টাকা না দিলে তোমার সমস্যা আছে। আমি বলি যে আমার কি সমস্যা হতে পারে, আমি কি করেছি? বলে যে তোমার অপরাধ কি জানো? আমি বলছি কি করেছি? বলে যে তুমি তুমি তো বঙ্গবন্ধুর সৈনিক, পরিচয় দাও সবাইকে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করো তুমি। আমি বলেছি এটা কি অপরাধ হতে পারে নাকি? দেশের 20 কোটি মানুষ তো আর একই রকমের রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। দেশে যতগুলো দল আছে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছে, তাই বলে আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছি এটা কি কখনো অপরাধ হতে পারে নাকি? তখন সে আমাকে বলে যে অপরাধ। আমি বলি যে সে অপরাধের জন্য যা কিছু শাস্তি তোমরা দিতে চাও আমাকে দাও, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে যাব। বঙ্গবন্ধু আমার নিঃশ্বাস এবং বিশ্বাসের সাথে জড়ো হয়ে গেছে, বঙ্গবন্ধুর নামটা আমার রক্তের সাথে মিশে গেছে। আমি আরো চিৎকার করে বলি তুমি আমাকে একদিন না, তুমি আজকে 2 দিন হয়ে গেছে, তুমি আমাকে আরো 200 বছর যদি তুমি আমাকে যদি এভাবে রাখো আমি এভাবে থাকবো, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি বঙ্গবন্ধুকে কখনো ভুলতে পারবো না, বঙ্গবন্ধু আদর্শকে কখনো বলতে পারবো না। বঙ্গবন্ধুর জন্য আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি, বঙ্গবন্ধুর জন্য তুমি বাংলা ভাষায় কথা বলতে পারছো। তুমি তুমি যত কিছু করো, যত কিছু বলো, আমি কখনো আমার বঙ্গবন্ধুকে আমি বলতে পারবো না। তখন সেই মানুষটা আর বেশি রেগে যায়, বলে যে ওকে তো এভাবে হবে না। আমি শুনতে পাচ্ছি স্পষ্ট, আমার পিছনে হাত বন্ধী ছিল, একটা চেয়ারের সাথে চেয়ারে আমার বসা, টানা 2টা দিন আমি চেয়ারে বসা, আমার চেয়ারের সাথে আমার হাত পিছনে বন্ধী ছিল। আমার মাথায় গলা পর্যন্ত একটা কালো কাপড়ের দিয়ে ঢাকা রাখা, যে 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 যেমন পাখির মঞ্চ ঝুলিয়ে রাখে, ঝোলানোর সময় যে কাপড়টা পরে, এরকম একটা কাপড় দিয়ে আমার চেহারাটা ঢাকানো ছিল। আমি শুধু শুনতে পাচ্ছিলাম তারা কি করছিল, তারা কি বলছিল। বলে যে ও তো এভাবে কখনো নরম হবে না, তাহলে তোমরা একটু বের হও, আমি তার সাথে একটা আমার পার্সোনাল কিছু কথা আছে। সেই মানুষটা বলে, সেই হুম। নরপশুটা বলে আমার সাথে নাকি পার্সোনাল তার কথা আছে। কথা বলতে বলতে ওরা চলে গেল, চলে গিয়ে সে দরজা লক করলো, রুমের যে রুমে আমাকে বন্দি রাখা হয়েছে সেই রুমের দরজা লক করলো। লক করার পর আমার পাশে এসে সে
দাঁড়ালো কিনা বসলো কিনা সেটা আমি জানি না। তখন আমাকে বলে যে তুই কি টাকা দিবি না নির্যাতনের শিকার হবি। আমি এই নির্যাতন ভাষা, বলতে ঠিক বুঝে উঠতে, সে আমাকে হ্যাঁ, বলে, আমি বলেছি আমি বলেছি তুমি আমাকে মেরে ফেলতে পারো, তুমি যে আদর্শের কথা আমাকে বিচলিত করতে বলছো, ভুলে যেতে বলেছো, সেটা কখনো আমার পক্ষে সম্ভব নয়। আমি বঙ্গবন্ধু পরিবারের কে ভালোবাসি, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার পরিবারের অনেকজন রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। আমি রাজনীতি করেছি সেটা ঠিক আছে, আমি কোনো পোস্টেড নেতা ছিলাম না, নেতা হয়নি, হতে পারেনি, বা কি কারণ হয়নি সেটা আমি জানি না। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, বেশ কয়েকটা বছর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম 2010 সাল থেকে। কিন্তু আমি নেতা হতে পারিনি, বিভিন্নভাবে আমার নামটা কেটে কাটা গেছে। তারপরও আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে লালন করে সামনে এগিয়ে গেছি। সে আমার পরিবারের সবকিছু জানে, বোঝে, এবং সে আমাকে বলে তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো তো? আমি বলছি হ্যাঁ, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তো বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে তুমি তোমার সবকিছু বিসর্জন দিতে পারবা? আমি বলছি আমার মৃত্যু পর্যন্ত আমার শরীরের এক বিন্দু পরিমাণ রক্ত থাকতো আমি আমার সবকিছু বিসর্জন দিব। কিন্তু আমার ধারণা এটা ছিল না কখনো আমি একজন পুরুষ, সে একজন পুরুষ হয়ে আমার সাথে যা ঘটলো তারপরে আমি এটা কখনো বিশ্বাস করতে পারিনি। এটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। সে আমাকে নির্মমভাবে, সে আমাকে, আমি তাকে বাবা বৈদ্য সম্বোধন করেছি। আমি বলেছি তুমি আমার বাবার মতো, তুমি আমার সাথে এই কাজ করো না কখনো। এই নরপোষ আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, আমাকে ছাড়েনি। আমার ব্লিডিং হচ্ছিল, আমি বুঝতে পারছি, আমি বলছি আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। সে আমাকে বলে হয় টাকা দিবি, না হয় তুই এগুলোর শিকার হবি, হয় তুই বঙ্গবন্ধুকে ছাড়বি, বঙ্গবন্ধুর আদর্শকে ছাড়বি, না হয় তুই এগুলোর শিকার হবি। আমি বলেছি তোমার কি লাগবে, টাকা কি লাগবে সেটা সেটা আমি দিয়ে দেবো, আমি আমার প্রয়োজন আমার কিডনি বিক্রি করে হলে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু তুমি আমার ইজ্জতকে ক্ষুণ্ণ করো না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না এটা নিয়ে। সে আমাকে ছাড়েনি, আমি শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে সে আমাকে ছাড়েনি। সে আমার দেহকে নির্মম ভাবে তার এক বিন্দু পরিমাণও তার অনুশোচনা হলো না মনে হচ্ছিল তখন এই টাইমটাতে আমি এত কান্না করছিলাম। আমার হাত, ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরা হয়েছে, এবার আমি এত কান্নাকাটি করছিলাম। আমি বলছি আমাকে ছাড়ো, এইসব করো না তুমি, এগুলো পাপ, এগুলো করো না, এগুলো করার মতো মন মানসিকতা আমার নেই, আমি তো ওইসব করার মতো, আমি তো এমন তো নই, আমার লিঙ্গ ভিন্ন, তুমি এসব আমার সাথে করো না। তারপরে সে আমাকে ছাড়েনি, এই বৃদ্ধ মানুষটা, এই জানোয়ারটা আমাকে ছাড়েনি, আমার দেহটাকে শেষ করে দিয়েছে, আমার সম্মানটাকে শেষ করে দিয়েছে সে, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে, বঙ্গবন্ধু আদর্শ ছাড়ার জন্য সে আমাকে তছনছ করেছে আমার দেহটাকে। এখন আমি সমাজে কাউকে মুখ দেখাতে পারি না, ভাই আমার লজ্জায় বেরোতে পারি না ঘর থেকে। আমার বিবাহিত স্ত্রী আছে, আমার একটা বাচ্চা আছে, আমার মা আছে, বাবা আছে, আমি কাউকে কাউকে দুই মুঠো তুলে দিতে পারি না এখন উপচট করে। সে আমাকে এমন নিষ্ঠুর ভাবে হেনস্থা করেছে যে আমি এটা ভয়ে এখন বেরোতে পারি না ঘর থেকে। আমাকে টাউন ছাড়তে হয়েছে, আমি এখন বাড়িতে। সেই নভেম্বরে আমার
5ই নভেম্বর থেকে আমি এখনো পর্যন্ত কোথাও যেতে পারি না ভয়ে। একটা চাকরি খোঁজা আমার খুব দরকার, চাকরিটা কিন্তু খোঁজার জন্য আমি যেতে পারি না। আমার সংসারটা কিসের উপরে যাচ্ছে? দেশের জনগণ কি কি করে? এইসব এইসব কি করে এরা? এরা কি বিচার হবে না এদের? আমি তোদের চেহারা মতো দেখিনি। আমার সবকিছু যেভাবে কেড়ে নিয়েছে, এদের বিচার হবে না কোনোদিনও এই মাটিতে? আমি আমি তো কোনো পোস্টের নেতাও নই। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে আমার উপর এত নির্মম নির্যাতন তারা করলো, আমাকে ছাড়লো না। বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে তারা আমাকে এভাবে, তারা যদি, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই আজকে লাইভে। আমি এই প্রথম আপনার লাইভে আসলাম আমার বিষয়গুলো জানার জন্য। আমি আমার ছবি এবং আমার নাম প্রকাশ করতে অনিচ্ছুক হয়েছি, কারণ এটা খুব লজ্জার বিষয়। এটা সমাজটা এমনটাই, আমি যে নির্যাতিত হয়েছি আমার পক্ষে নেবে না, আমাকে খুব ক্ষুণ্ণ করবে ওরা, আমার ইচ্ছে সময় সবকিছু ক্ষুণ্ণ করবে। হাঁটতে দেখলে তার সাথে আমার বিরোধ যখন হবে তখন আমাকে বলবে তুমি এই কাজ হয়েছো, এই কাজের শিকার হয়েছো, আমাকে ছোট করবে। আমি এটার ভয়ে কিন্তু নাম এবং ছবি প্রকাশ করতে অনিচ্ছুক হয়েছি। তারপর আমি আবার আমার বিকাশ অ্যাকাউন্টের থেকে টাকা উঠাই, আবার তাকে আমি আবার টাকা দিই, 4.5 লাখ টাকা টাকা দিই তাকে আমি। তারপর আমি ওখান থেকে ছেড়ে, আমি এখনো কোনো মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারি নাই লজ্জায়। এটা দেখলে কেমন জানি শোনাবে সবাইকে, কেমন জানি দেখাবে। আমি খুব কষ্ট পেয়েছি, আমার ব্লিডিং হচ্ছে, ওরা আমাকে ছাড়ে নাই কোনোদিন। এটা এখন আমার বাবা মা ভাই বোন কেউ জানে না। ওরা জানলে ওরা কি মনে করবে? ওকে আমি বাবা বন্ধু সম্বোধন করেছে, বলেছে তুমি আমার বাবার মতো, তুমি আমার সাথে কাজ করো না কখনো, তোমার টাকা পয়সা যা লাগে তুমি সবটাই পাবে, শুধু আমাকে একটু সময় দাও, প্রয়োজন আমার কিডনি বিক্রি করা হলে আমি দিব। ওইসব নরপশুদের বিষয়ে আমি একটু বলতে চাই। তোমরা আমার ইজ্জত ক্ষুণ্ণ করেছো, তোমরা আমার টাকা লুট করেছো, আমার টাকা ধ্বংস করেছো, আমার 8 মাসের বাচ্চার খাদ্য তুলে দিতে পারি না আমি, আমার মা আছে, আমার বাবা আছে, তাদের দুটো খাবার তুলে দিতে পারি না আমি। সেটা তোমরা আমাকে আমার ধ্বংস করেছো। কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা তোমরা আমার বন্ধ করতে পারোনি, পারবেও না তোমরা কখনো বঙ্গবন্ধুর বিষয়ে করতে পারবে না। আমি টাকা দিয়ে ওখান থেকে চলে আসি, চলে এসে আমি আমার বাসার জবাব দিয়ে দিয়ে আমি বাসা ছাড়বো। এবং আমার ব্যবসাটা, কিছু প্রোডাক্ট ছিল, মাল ছিল ওখানে অনেক, প্রায় 10 লাখ টাকার মতো মাল ছিল। মালগুলো মালগুলো এবং দোকানের অ্যাডভান্স গুলো আমি কাউকে বিক্রি করার জন্য চেষ্টা করেছিলাম। 20 নভেম্বর আমি আমার দোকান বিক্রি করে দিয়ে দিই, এবং আমার 19 নভেম্বর আমি তাদের কাছ থেকে 2.5 লাখ টাকা অ্যাডভান্স নিই, এবং অ্যাডভান্স নিয়ে এটাও ওরা জেনে যায় আমি দোকান বন্ধ করছি, এটাও ওরা জেনে যায়। তারপর আমি যখন টাকা নিচ্ছি ওই টাইমটাতে ওরা এসে আবার আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে, নিতে পারেনি। তারপর আমার টাকাগুলো, আমার 7.5 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো কেড়ে নিয়ে যায়। ও তারা কি তৃতীয়বার আপনাকে তুলে নেওয়ার চেষ্টা করে? তৃতীয়বার আমাকে তারা তুলে নেওয়ার চেষ্টা করে, এবং ওই টাইমটাতে তার মানে কিন্তু তো এরা আপনার এলাকারই একদম খুব আপনার আশেপাশের লোকজন, যারা সর্বক্ষণ আপনার তাদের কথা সম্পত্তি তার। তাদের কথা শুনে আমার মনে হয়েছে তারা ওই গ্রামেরই মানুষ, এবং তাদের ভাষাটা কিন্তু এমনই। আমি তো টাউনে থেকেছি, তাদের টাউনের মানুষের কথাবার্তা কেমন এবং অন্য জেলার মানুষের কথাবার্তা কেমন সেটা আমি স্পষ্ট বুঝতে পারি। এবং আচ্ছা,
গ্রামের মানুষের কথাগুলো, ভাষা, তাদের ভাষা কেমন সেটাও আমি বুঝতে পারি, এবং আমার স্পষ্ট ধারণা, আমার স্পষ্ট মনে আছে তারা গ্রামের লোক এবং তারা জানে সবকিছু আমার ডিটেলস। এবং আমি যে ইমিডিয়েটলি বিয়ে করেছি, আমি 2024 সালের 1 জানুয়ারি, সরি 26 জানুয়ারি আমার বিয়ে হয়েছে, ওটাও তারা জানে। ইমিডিয়েটলি আমি যে বিয়ে করেছি সেটাও জানে। বলেছে এখনো কোনো জীবন কোন মানে আমাকে যখন প্রথম দিন তুলে নিয়ে যাচ্ছিল তখন বলেছিল যে ওরা ও তো এখনো জীবনের কোনো কিছুই পায়নি, ওকে মারা দরকার নেই, ও এখানে আছে, আরো অনেকবার পাবা তোমরা, এই কথাটাও তারা বলে। আচ্ছা। আমার সাথে কোনোদিন এলাকা বলেন বাইরে বলেন কোথাও কারোর সাথে কোনোদিন খারাপ ছিল না। কিন্তু আমাকে নির্মম সত্যি। বললো তারা। আমি তাদের উদ্দেশ্যে শুধু বলবো, আগামীকাল 7 মার্চ বঙ্গবন্ধুর বক্তব্যের দিন, বঙ্গবন্ধুর বাসার স্কুল ময়দানে যে প্রকাশ হয়েছিল রবিবার, সেই বক্তব্যের দিন 7 মার্চ আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না আমি ভাই। এখন আমি শুনতে পাচ্ছি। তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, তোমরা আমার সবকিছু ধ্বংস করেছো সেটা ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার শক্তি বন্ধ করার শক্তি তোমাদের নেই। আচ্ছা, আমি আবার বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছি, আবার বলছি, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি কখনো আমার বঙ্গবন্ধুকে বলবো না, বঙ্গবন্ধুর পরিবারকে বলবো না, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে কখনো বলবো না। আমি 71-কে বলতে পারি না, আমি 72-কে বলতে পারি না, আমি কোনো কিছুতে কোনো ওই স্বাধীনতার কোনো কিছুই আমি বলতে পারি না। তোমরা যতই ষড়যন্ত্র করে থাকো, যতই আমাদেরকে নিস্তব্ধ করার জন্য, নিঃসঙ্গ করার জন্য চেষ্টা করে থাকো, তোমরা ব্যর্থ হবে। আমরা হাজারবার বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য হাজারবার জন্ম নিব। আমি এটুকুই বলতে চাই তাদের বিষয়ে। ধন্যবাদ আপনাকে ভাই। আপনি এতটা ঝুঁকি নিয়েও আসলে যে আসতে চেয়েছেন আমাদের এখানে, এবং আমাদেরকে আপনি বিশ্বাস করেছেন বঙ্গকথাকে, বঙ্গকথার একজন হিসাবে আপনি আমাকে যোগাযোগ করেছেন, এবং যে বিশ্বাসটা করেছেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি আপনার সেই বিশ্বাসটাকে যেন রাখতে পারি। তবে একই সাথে আসলে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এটা কেমন দেশ? এরকম ঘটনা তো আসলে এর আগে শুনিনি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কখনো বিএনপি ক্ষমতায় ছিল। এটা হবেই, একটা ক্ষমতার আসলে অদল-বদল হবে। 2024 এর পরে কেন এই ধরনের ঘটনা ঘটছে? এবং মার্চ মাসেই আমি দেখি সকল রকমের ধর্ষণ, শারীরিক নির্যাতন এই মাসেই দুটো শিশুর আমরা লাশ দেখতে পেলাম। ধর্ষণ করার পরে গলা কেটে দেয়া হচ্ছে। আমি আমাদের আজকের এখানে স্ক্রলেও এবং আমাদের এই লাইভটি শুরুর আগে আমি আসলে একটি কথা লিখেছি যে এটা কি আসলে নির্দিষ্টভাবে কোনো একটি আদর্শ আরেকটি আদর্শের উপরে কোনো অ্যাটাক করে বার্তা দিচ্ছে? যেভাবে আসলে 1971 সালে পাক সেনাবাহিনীরা পূর্ব পরিকল্পনা করে আমাদের বাংলার মায়েদের, বাংলার বোনেদের আসলে বলাৎকার করেছে যেই উদ্দেশ্যে। এটার পিছনে এটা একটা স্বাভাবিক বিষয় নয়। কারণ পৃথিবীতে যুগে, যুগে আপনারা যতবারই এখন পৃথিবীতে দেখছেন 2nd ওয়ার্ল্ড ওয়ার বলেন, 1st ওয়ার্ল্ড ওয়ার বলেন, যতগুলো বিশ্বযুদ্ধ বলেন, একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধ বলেন, আসলে আইডিওলজি এবং ফিলোসফির এগেইনস্ট এ আরেকটা আইডিওলজি এবং ফিলোসফির ফাইট হয়। তাহলে কি এটা একটা মানে এটা কোন দেশ? আমি আপনাদের কাছে আসলে জানতে চাই যে একটা ভাইয়ের যে আর্তনাদ এবং কান্না এবং চিৎকার আমরা এতক্ষণ শুনলাম, আমি এটার বিশ্বাস করি যে আজ হোক কাল না হোক আমরা কথা দিতে পারছি না আমাদের এই ভাইটাকে, কিন্তু এখানে অনেকে লিখছেন আজ হোক কাল হোক আমরা এটার বিচার চাই। আমি আমি আজও সেই নরপশুটা আমাকে যখন আমার ইজ্জত ক্ষুণ্ণ করছিল তখন বলছিল বঙ্গবন্ধু করা যাবে না, এদেশে আর এদেশে বঙ্গবন্ধুর অস্তিত্ব রাখা যাবে না, রাখতে দিব না আমরা। কেন সেটা? কেন? বঙ্গবন্ধুর জন্যই তো আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, বঙ্গবন্ধুর জন্য তো আমরা স্বাধীনতার অর্জন করতে পেরেছি। তাহলে বঙ্গবন্ধুকে কেন তারা নিঃসঙ্গ করতে চায়? কেন এটা কেন? এবং উম 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 মানে
কি বলবো, শব্দগুলো আসলে মুখে আসতে খুব অসুবিধা হয় আমার, যে মানে নির্দিষ্ট পার্টিকুলারলি সিগনিফিকেন্টলি একজন যুবকের সাথে এই ঘটনাটা ঘটার পিছনে এর যে কি অর্থ সেটা আপনারা দর্শক বুঝে নেবেন। আমি বঙ্গবন্ধুর কালকে ৭ই মার্চ, এবং তিনি ৭ই মার্চের ভাষণ আসলে স্বাধীনতার ঘোষণার ভাষণ, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। তো সেখানের একটি অংশ আমার মানে আমার আসলে খুব ট্রমাটাইজ লাগছে। আমি ভীষণ বড় রকমের ট্রমাটাইজ লাগছে। আমার বঙ্গবন্ধুর ভাষণের ২ টো লাইন আসলে মনে হচ্ছে যে এখনের এই সমসাময়িক সময়ের জন্য এটা খুব ঠিক। তিনি বলেছিলেন, "আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।" এটা সত্য। যা দেখছি বাংলাদেশে ছোট, ছোট শিশু, যুবক কেউ আসলে বাদ যাচ্ছে না। নারীদের কথা এতদিন শুনেছি, মানে এটা আসলে কোন রকমের ভোগ উপভোগের জন্যও বিষয় না। এটা রিভেঞ্জ। এটা এগুলো অন্য রকমের বার্তা, এগুলো আপনারা একটু ভাববেন আসলে। দেখেন, আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। এটা কোনো কিন্তু তার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। ধর্ম, বর্ণ, জাত, দলমত সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ। আমার মনে বঙ্গবন্ধু হচ্ছিল ওই টাইমটাতে আমার মনে হচ্ছিল যে তারা আমার টাকা লুটের জন্য আমাকে তুলে নিয়ে যায়নি, শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বলে তারা সেটাকে নিঃসঙ্গ করার জন্য আমাকে তুলে নিয়ে গেছিল। আমার ওই টাইমটাতে মনে হয়েছিল, তখন যখন সে আমাকে নরপিছু আমাকে আমার ইজ্জত ক্ষুণ্ণ করছিল, ওই টাইমটাতেই বলতেছে যে বঙ্গবন্ধুর আদর্শ থেকে তুমি বেরিয়ে আসো, বঙ্গবন্ধুর আদর্শ করা যাবে না, এদেশে বঙ্গবন্ধুর আদর্শ কোনো কিছু থাকতে পারে না। তখন আমার মনে হয়, আমি তখন নিশ্চিত হই যে আমাকে আমার টাকার লোভের জন্য তারা আমাকে তুলে নিয়ে যায়নি। আমি একজন বঙ্গবন্ধুর কর্মী, বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে তারা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে তুলে নিয়ে গেছিল, আমার মনে হচ্ছিল তখন। এবং আমার আসলে ওনার এই অমানবিক অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝতে পেরেছি, ইট ইজ আ মেসেজ। যেহেতু ওনার পরিবার আসলে আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, উনি ব্যক্তিগতভাবে ওরকম কোনো নেতাও নন, কিছুও নন। সুতরাং এটা ওই ধরনেরও কোনো প্রতিশোধ নয়। এই জিনিসটা করবার পিছনে বিষয়টা হচ্ছে, তারা ভেবেছিল যে এইটা উনি হয়তো অনেক ১৮ মাস ১৭ মাস পরে আমাদের সাথে এটা শেয়ার করছেন। এটা একটা মেসেজ। এটা এটা একটা বার্তা ছিল। এবং যে এলাকার কথা বলছেন ওইখানে আমরা জানি যে কি ধরনের আসলে গোষ্ঠীর ওই জায়গায় এই ধরনের আম বিস্তার, সেটাও আমরা খুব ভালো করে জানি চিটাগাং বা ওই অঞ্চলগুলোতে। যাই হোক, আমরা আর আমাদের লাইভটি এখন আসলে শেষ করব। আ আমাদের সময় স্বল্পতার কারণে। আম আমার আসলে কিছু বলবার নেই। আমি এর আগে যেদিন ১ম উনার কাছ থেকে এই পুরো ঘটনাটা আমি শুনেছি, তারপর আসলে পুরো ১-২ দিন আমি খুবই ট্রমাটাইজড ছিলাম, এবং সেদিনও আমি তাকে কিছু বলতে পারিনি। আজকেও আমার তার কাছে কিছু বলবার নেই। কারণ আমরা সাধারণ মানুষ, সেই জায়গা থেকে আমি আপনাদের জনগণ এবং সাধারণ মানুষের কাছে আসলে একটি কথা রেখে যেতে চাই যে, উম দেশ আগে নাকি আসলে ধর্ম, জাতি, দল এগুলো আগে? এগুলো একটু ভাববেন, এবং এই ভাইটার আসলে কি বিচার হতে পারে? ও কই যাবে? এটা কেমন বাংলাদেশ? আপনারা কি এই বাংলাদেশ দেখতে চান? এগুলো আপনারা ভাববেন, আমাদেরকে আসলে জবাব দিতে হবে না। আপনারা ভেবে একটু চিন্তা করে দেশের জন্য কি করণীয় সেটার উদ্যোগ নেবেন। সেইভাবে আসলে সোচ্চার হবেন, আওয়াজ তুলবেন। এর বেশি আসলে আমার বলবার কিছু নেই। ভাই, আপনি সুস্থ হন শীঘ্রই। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, এবং আমরা আমাদের জীবিত জীবদ্দশায় যেন আপনার এই ঘটনার আসলে বিচার দেখতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।